morning to all my dear students. Welcome to my channel Chemistry SP. তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের আসন্ন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি আরও সুন্দর করতে আরও একটি এমসিকিউ টেস্টের সেট। তোমাদের পরীক্ষার কিন্তু আর মাত্র 58 দিন বাকি থাকলো, অর্থাৎ খুব বেশি দিন কিন্তু আর নেই। তাই প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করো, প্র্যাকটিস করো অ্যান্ড প্র্যাকটিস করো। টেস্ট পেপার থেকে ভীষণ গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ নিয়ে আরও একটি সেট হাজির করলাম তোমাদের সামনে, সুপার 15 এমসিকিউ কোয়েশ্চেন্স। তো চলো খাতা পেন নিয়ে বসো, একটি খুব অল্প সময়ের মধ্যে 10 থেকে 12 মিনিটের মধ্যে একটি টেস্ট দিয়ে দাও। চলো, এটাকে ফাইনাল রাউন্ড বলা হচ্ছে এই কারণে, যেহেতু তোমাদের এরপরে সরাসরি সম্মুখীন হতে হবে মাধ্যমিক পরীক্ষার ফাইনালে। চলো শুরু করি। তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের এমসিকিউ সেট। প্রথম প্রশ্ন, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকের ফলে উৎপন্ন গ্যাসটি হলো, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকের ফলে উৎপন্ন গ্যাসটি হলো অপশন এ CO2, অপশন বি CH4, অপশন সি O2, অপশন ডি C2H4। ভালো করে ভাবো, খুব সহজ প্রশ্ন, পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি দেওয়া হলো। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকের ফলে উৎপন্ন গ্যাসটি হলো, এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? 15টিতে 15ই কিন্তু স্কোর করতে হবে প্রত্যেক। কাউন্টডাউন অলরেডি চলছে, কাউন্টডাউন শেষে স্ক্রিনে উত্তর আসবে। সঠিক উত্তর অপশন বি CH4। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকের ফলে উৎপন্ন গ্যাসটি হলো মিথেন, অপশন বি CH4। মনে রেখো, সুন্দর প্রশ্ন। অবশ্যই টেস্ট দেওয়ার পর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট আজকে কেমন হলো। এখন থেকে কিন্তু প্রতিটি পরীক্ষায় 15 পেতেই হবে। ওকে, সিলি মিস্টেকের কোনো জায়গা নেই, আর এক প্রশ্ন দুবার আসলে সেটা অবশ্যই স্কোর করতে হবে। অপশন 2, কোয়েশ্চেন নাম্বার 2, 1 মোল HClকে প্রশমিত করতে কত গ্রাম NaOH প্রয়োজন? 1 মোল HClকে প্রশমিত করতে কত গ্রাম NaOH প্রয়োজন? অপশন এ 35.5 গ্রাম, অপশন বি 36.5 গ্রাম, অপশন সি 40 গ্রাম, অপশন ডি 80 গ্রাম। খুব সুন্দর একটি অঙ্ক, রাসায়নিক গণনা থেকে অঙ্ক, ছোট্ট অঙ্ক, মুখে হয়ে যায় এমন অঙ্ক। সঠিক উত্তর অপশন সি 40 গ্রাম। এবার বুঝিয়ে দিই, HClকে প্রশমিত করা মানে HCl প্লাস NaOH সমান NaCl প্লাস H2O, লবণ আর জল তৈরি হলো। এক্ষেত্রে NaOH প্রয়োজন হলো 1 মোল। এখন 1 মোল NaOH এর ওজন কত? N এর 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। তাহলে 23, 16 আর 1 হিসেব করে দেখো কত হচ্ছে? 40ই হচ্ছে। ওকে, 23, 16, 1, 40ই হচ্ছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, তাপীয় পরিবাহিতার মাত্রীয় সংকেত কোনটি? তাপীয় পরিবাহিতার মাত্রীয় সংকেত অপশন এ ml T⁻⁻2 θ⁻⁻1, অপশন বি ml স্কোয়ার T⁻⁻2 θ⁻⁻1, অপশন সি ml স্কোয়ার T⁻⁻3 θ⁻⁻1, অপশন ডি ml T⁻⁻3 θ⁻⁻1। সঠিক উত্তর অপশন ডি। এটা মনে রেখো, মুখস্থ রেখো। তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত ml T⁻⁻3 θ⁻⁻1। ওকে, তাহলে 3টে প্রশ্ন কিন্তু অলরেডি তোমাদের সামনে এলো। এইরকম আরও 12টি সুন্দর সুন্দর এমসিকিউ প্রশ্ন তোমরা আজকে ফেস করবে। প্রতি মুহূর্তে আমি যেটা করছি তোমাদের প্র্যাকটিসের মধ্যে রাখছি। প্রতি মুহূর্তে এমসিকিউ টেস্ট, বিভাগ ক্ষয়ের অবজেক্টিভ টেস্ট, তাছাড়া অঙ্ক তো গতকালই অঙ্কের লাইভ হলো। আজকে রাত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকে থেকে 7টা থেকে আজকে কিন্তু মহা ম্যারাথন ABTA টেস্ট পেপার সলভ আছে, এবং সেখানে বিভাগ ক্ষয়ের প্রচুর পেজ সলভ হবে একদিনে, প্রচুর পেজ। অবশ্যই কিন্তু আজকে থেকো। চলো কোয়েশ্চেন নাম্বার 4, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন আলোর কোন ধর্ম অপরিবর্তিত থাকে? অপশন এ বিস্তার, অপশন বি কম্পাঙ্ক, অপশন সি তরঙ্গদৈর্ঘ্য, অপশন ডি গতিবেগ। ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন আলোর কোন ধর্ম অপরিবর্তিত থাকে? বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য নাকি গতিবেগ? খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন আগেও বহুবার তোমরা করেছো। সঠিক উত্তর অবশ্যই অপশন বি কম্পাঙ্ক। অর্থাৎ আলো যখন প্রতিসৃত হয় তখন আলোর কম্পাঙ্ক, এই ধর্মটি অপরিবর্তিত থাকে। বাকি বিস্তার, তরঙ্গদৈর্ঘ্য, গতিবেগ এইগুলো কিন্তু পরিবর্তিত হয়। নাও কোয়েশ্চেন নাম্বার 5 আসবে তোমাদের। তাহলে জানিয়ে দিই আরও একবার, গতকালই কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ABTA টেস্ট পেপার থেকে ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে একটা লাইভ ক্লাস হয়েছে। তোমরা যারা সেই সময় থাকতে পারোনি তারা কিন্তু ভিডিওটা এখন দেখে নিও। সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ 25টি অঙ্ক তোমাদের একদম হাতে ধরিয়ে স্থিরভাবে শিখিয়েছি, সুন্দর করে শিখিয়েছি, দেখে নিও। কোয়েশ্চেন নাম্বার 5 অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছে। তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না নিম্নের কোনটি? অপশন এ আলফা রশ্মি,
অপশন বি বিটা রশ্মি, অপশন সি গামা রশ্মি, অপশন ডি এক্স রশ্মি। তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না নিম্নের কোনটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি গামা রশ্মি। গামা রশ্মি যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, সোজা পথে বেরিয়ে যায়। ওকে, আর সব থেকে বেশি বিচ্যুত হয় কে? সব থেকে বেশি বিচ্যুত হয় বিটা রশ্মি, আর তার থেকে কিছুটা কম বিচ্যুত হয় আলফা রশ্মি। তাহলে বিচ্যুতি হওয়ার হার অনুযায়ী সাজালে বিটা গ্রেটার দেন আলফা গ্রেটার দেন গামা। ওকে, মনে রেখো। এবার কোয়েশ্চেন নাম্বার 6 তোমাদের সামনে আসবে। কোয়েশ্চেন নাম্বার 6 দেখবে। তাহলে তড়িৎকে আলফা বিটা গামা রশ্মির আরও কয়েকটা ক্রম রয়েছে, ভেদন ক্ষমতা, আয়নয়ন ক্ষমতা, এগুলো কিন্তু প্রত্যেকটা মনে রেখো, খুব ইম্পর্ট্যান্ট। আলফা বিটা গামা রশ্মির ওখানে ভরের ক্রম, কার ভর সব থেকে বেশি সেই অনুযায়ী তিনটেকে সাজাও, এরকম। কোয়েশ্চেন নাম্বার 6, অক্সিজেন, নিয়ন, কার্বন, লিথিয়াম মৌলগুলির আয়নায়ন শক্তি বৃদ্ধির সঠিক ক্রম হলো, এখানে 4টে অপশন দেওয়া আছে, সেই 4টে অপশনের সঠিক ক্রম কোনটা হবে? মৌলগুলির আয়নায়ন শক্তি বৃদ্ধির সঠিক ক্রম এই 4টের মধ্যে কোনটা হবে? কার্বন, Cl, Li, NeO, NeC, LiO। সঠিক উত্তর অপশন ডি, লিথিয়াম লেস দেন কার্বন লেস দেন অক্সিজেন লেস দেন নিয়ন। অর্থাৎ নিয়নের আয়নায়ন শক্তি সব থেকে বেশি, তারপর অক্সিজেন, তারপর কার্বন, আর সব থেকে কম হচ্ছে লিথিয়াম, কারণ ওটা ধাতু। ধাতুদের আয়নায়ন শক্তি এমনিই কম হয়, কারণ ওরা ইলেকট্রন এমনিই ছাড়তে চায়, সেই জন্য ওদের ক্ষেত্রে ইলেকট্রন নির্গত করতে শক্তি কম দিতে হয়। আর নিয়ন যেহেতু নিষ্ক্রিয় মৌল, তাহলে তার অষ্টক পূর্তি রয়েছে, তাহলে অষ্টক পূর্তি থাকলে ওরা সহজে ইলেকট্রন ছাড়তে চায় না, তাদের সর্ববহিস্থ কক্ষপথে সর্বদা 8টা ইলেকট্রন রেখে দিতে চায়, সেই জন্য নিয়নের সব থেকে বেশি আর লিথিয়ামের সব থেকে কম, মাঝে অক্সিজেন আর কার্বন রয়েছে, এটা ইলেকট্রন বিন্যাস দিয়ে বোঝা যায়। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যামোনিয়া শুষ্ক করার জন্য প্রয়োজনীয় পদার্থটি হলো এ গাঢ় H2SO4, বি CaO, সি P2O5, ডি CaCl2। অ্যামোনিয়া শুষ্ক করার জন্য প্রয়োজনীয় পদার্থ গাঢ় সালফিউরিক অ্যাসিড, CaO, ফসফরাস পেন্টক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। সঠিক কোনটা হবে বলো? এই প্রশ্নটা তোমরা বহুবার করেছো, বহুবার। অ্যামোনিয়া শুষ্ক করার জন্য সঠিক উত্তর অবশ্যই অপশন বি CaO, শুষ্ক পলিচুন, CaO। এটা মনে রেখো, অ্যামোনিয়া যেহেতু ক্ষারীয়, তাই একে শুষ্ক করার জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষারীয় হতে হবে, তাই অপশন বি CaO সঠিক উত্তর। ওকে, এটা তোমাদের আমি লজিকটা শিখিয়েছি। যখন কোনো আম্লিক পদার্থকে শুষ্ক করতে হয় তখন আম্লিক পদার্থ ব্যবহার করতে হয়, যখন কোনো ক্ষারীয় পদার্থকে শুষ্ক করতে হয় তখন ক্ষারীয় পদার্থ ব্যবহার করতে হয়। যেমন ফসফরাস পেন্টক্সাইড যেহেতু আম্লিক প্রকৃতির, তাই ফসফরাস পেন্টক্সাইডকে শুষ্ক করার জন্য কিন্তু কোনো আম্লিক পদার্থই ব্যবহার করা উচিত। ওকে, আর অ্যামোনিয়া যেহেতু ক্ষারীয়, তাই এখানে CaO ব্যবহার করা হয়েছে। নাও কোয়েশ্চেন নাম্বার 8, একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ হলো, একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ হলো অপশন এ প্রোটিন, অপশন বি সেলুলোজ, অপশন সি স্টার্চ, অপশন ডি পলিথিন। একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ হলো, ভালো করে দেখো, প্রোটিন হবে, সেলুলোজ হবে, স্টার্চ হবে নাকি পলিথিন হবে? প্রতি মুহূর্তে প্র্যাকটিস করে যাও, শুধু ভৌতবিজ্ঞান সাবজেক্ট নয়, সমস্ত সাবজেক্ট। অপশন ডি পলিথিন হবে জৈব অবিশ্লেষ্য পলিমার। প্রত্যেকটা টেস্ট পেপার হাতে পেয়ে গেছো, প্রতিটা সাবজেক্টের একটা নির্দিষ্ট সময় ধরে বাড়িতে পরীক্ষা দাও, সেই পরীক্ষাগুলো চেক করো, খাতা চেক করো, ভুল ভ্রান্তিগুলো কমাতে থাকো, যেখানে পাচ্ছ না যে প্রশ্নটা সঙ্গে সঙ্গে বই খুলে উত্তর দেখে নাও পরীক্ষা দেওয়ার পরে। তারপরে তোমরা প্রতি মুহূর্তে এইভাবে নিজেকে একটু 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 করে তৈরি করো, দেখো মাধ্যমিক পরীক্ষায় ফাইনালে বসে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে, হতে বাধ্য, কোনো প্রবলেম নেই, চিন্তার কোনো কারণ নেই, এখন কাজ করে যাও। নাও কোয়েশ্চেন নাম্বার 9, সর্বাপেক্ষা কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণটি হলো, সর্বাপেক্ষা কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণ অপশন এ লাল, অপশন বি হলুদ, অপশন সি বেগুনি, অপশন ডি নীল। সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণটি হলো লাল, হলুদ, বেগুনি নাকি নীল? কোনটা হবে ভাবো? সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণ লাল হবে, হলুদ হবে, বেগুনি হবে নাকি নীল হবে? খুব সুন্দর একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি বেগুনি। বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, আর লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। ক্লিয়ার? এই দুটো তথ্য মোটামুটি প্রান্তিক দুটো মনে রেখো, তাহলেই হবে। বেগুনি বর্ণের সব থেকে কম আর লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। ক্লিয়ার? আচ্ছা, তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কের উল্টো সম্পর্ক, তাহলে বেগুনি বর্ণের কম্পাঙ্ক সব থেকে বেশি হবে আর লাল বর্ণের সব থেকে কম। নাও কোয়েশ্চেন নাম্বার 10, দুটি 1 কুলম বিন্দু আধান পরস্পরের থেকে 1 মিটার দূরে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হবে এ বি সি ডি। 4টে অপশন দেখো, 10 × 10⁻⁹ নিউটন, 8 × 10⁸ নিউটন,
9 × 10⁹ নিউটন, 7 × 10⁷ নিউটন। দুটি 1 কুলম্ব বিন্দু আধান পরস্পরের থেকে 1 মিটার দূরে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? 10 × 10⁻10 নিউটন। পরেরগুলো দেখে নাও। সঠিক উত্তর হবে অপশান সি 9 × 10⁹ নিউটন। 9 × 10⁹ নিউটন বল তাদের মধ্যে ক্রিয়াশীল থাকবে। ওকে, দুটি 1 কুলম্ব বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে রয়েছে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? 9 × 10⁹ নিউটন। ওকে, 10টি প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তোমরা ফেস করলে, আর 5টি প্রশ্ন খুব সুন্দর সুন্দর আর 5টি প্রশ্ন তোমাদের সামনে আসবে। ক্লিয়ার? তোমাদের প্রতি মুহূর্তে আমি যেটা চাইছি সেটা হচ্ছে প্র্যাকটিস 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 করে যাও। আগে ইতিমধ্যেই বিগত 2-3 মাসের মধ্যে আমি কিন্তু তোমাদের অনেকটাই তৈরি করে দিয়েছি। নাও কোয়েশ্চেন নাম্বার 11, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের সাহায্যে? কোন যন্ত্রে? এ ট্রান্সফরমার, বি ডায়নামো, সি বৈদ্যুতিক মোটর, ডি তড়িৎ কোষ। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় নিম্নের কোন যন্ত্রে? ট্রান্সফরমার, ডায়নামো, বৈদ্যুতিক মোটর, তড়িৎ কোষ। সঠিক উত্তর কোনটা হবে? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। সঠিক উত্তর অবশ্যই হবে অপশান সি বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এবং বৈদ্যুতিক মোটরে তোমার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কার্যকরী হয়। সেজন্য ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে মোটরের নিয়ম বলা হয়ে থাকে, মোটরের নিয়মও বলা হয়ে থাকে। ওকে, বৈদ্যুতিক মোটরে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, আর ডায়নামোতে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম কার্যকরী থাকে। এগুলো মনে রেখে, এগুলো কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। ডায়নামোতে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, আর বৈদ্যুতিক মোটরে কার্যকরী থাকে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এটা পরীক্ষাতেও তোমাদের আসে। চলো এবার কোয়েশ্চেন নাম্বার 12 আমাদের সামনে আসছে। ক্ষার ধাতু হ্যালোজেন মৌলদের সাথে যে বন্ধন সৃষ্টি করতে পারে তা হলো? ক্ষার ধাতু হ্যালোজেন মৌলদের সঙ্গে যে বন্ধন সৃষ্টি করে, এ সমযোজী বন্ধন, বি অসমযোজী বন্ধন, সি আয়নীয় বন্ধন, ডি কোনোটিই নয়। এদের মধ্যে কোন বন্ধনটি ক্ষার ধাতু আর হ্যালোজেনের মধ্যে বিক্রিয়া ঘটলে সৃষ্টি হয়? বলো, ভাবো কোনটা উত্তর হবে? সঠিক উত্তর অবশ্যই হবে অপশান সি আয়নীয় বন্ধন। কারণ ক্ষার ধাতুদের তড়িৎ ধনাত্মকতা অর্থাৎ পজিটিভিটি মারাত্মক বেশি, আর হ্যালোজেন তড়িৎ ঋণাত্মক। তাহলে ক্ষার ধাতু তড়িৎ ধনাত্মক আর হ্যালোজেন তড়িৎ ঋণাত্মক, তাহলে তাদের মধ্যে স্বাভাবিকভাবে বন্ধন সৃষ্টি হবে, যেটা সেটা আয়নীয় বন্ধন। ক্ষার ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে, আর হ্যালোজেনরা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে। এখন ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কোন বন্ধন হয় তোমরা জানো? আয়নীয় বন্ধন। না, কোয়েশ্চেন নাম্বার 13, আম্লিক এবং বিজারণধর্ম বর্তমানে এমন একটি গ্যাস হলো। এখানে 4টি গ্যাস আসবে, তাদের মধ্যে আম্লিক এবং বিজারণ ধর্ম দুটোই রয়েছে কার? অপশান এ অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন সালফাইড, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি অ্যামোনিয়া। আম্লিক এবং বিজারণ ধর্ম বর্তমান এমন একটি গ্যাস হলো O2, H2S, N2, NH3। কোনটা উত্তর হবে? খুব সুন্দর প্রশ্ন কিন্তু এটা। আম্লিক ধর্মও রয়েছে, বিজারণ ধর্মও বর্তমান এমন একটি গ্যাস, এই 4টে অপশানের মধ্যে কোনটি হবে? অলরেডি কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, সঠিক করে বলো। সঠিক উত্তর অবশ্যই অপশান বি H2S। হাইড্রোজেন সালফাইডের আম্লিক এবং বিজারণ ধর্ম বর্তমান। হাইড্রোজেন সালফাইডের আম্লিক ধর্ম বর্তমান এবং বিজারণ ধর্ম বর্তমান। তোমরা জানো হাইড্রোজেন সালফাইড একটি শক্তিশালী বিজারক পদার্থ। এটা তোমাদের বড় প্রশ্নও আসে, ঘ বিভাগে 3 নম্বরের প্রশ্ন আসে, সেখানে দেখিয়েছি আমি তোমাদের। নাও কোয়েশ্চেন নাম্বার 14, নিচের কোনটি 3 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? এখানে অপশানগুলো দেখো। অপশান এ মিথাইল, অপশান বি ইথাইল, অপশান সি প্রোপাইল, অপশান ডি আইসোপ্রোপাইল। কোনটি 3 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? মিথাইল হবে, ইথাইল হবে, প্রোপাইল হবে, আইসোপ্রোপাইল হবে? কোনটা উত্তর হবে? 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ। সঠিক উত্তর কী হবে? ভালো করে দেখো, ভালো করে দেখো। আমি এক্ষুনি কিছু বলবো না, হয়ে আমার অ্যান্সার শো করার পরে আমি বলবো তোমাদের। 3 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ, এদের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কাউন্টডাউন চলছে, ভেবে নাও, তারপর আমি তোমাদের বলছি। সঠিক উত্তর অবশ্যই অপশান সি প্রোপাইল। দেখো, 1 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ মিথাইল, 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ ইথাইল, 3 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ প্রোপাইল। ওকে, এগুলো মনে রেখো। এটা অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়ন থেকে একটি ছোট্ট প্রশ্ন। আর অ্যালকিল গ্রুপ কাকে বলে এই প্রসঙ্গে বলে দিই। কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে যে অংশটা পড়ে থাকে সেটাকে অ্যালকিল গ্রুপ বলে। যেমন মিথেন, মিথেন থেকে একটা H বেরিয়ে গেলে থাকলেও CH3, একে বলা হয় মিথাইল। অর্থাৎ অ্যালকিল গ্রুপের উচ্চারণটা সবসময় আইল দিয়ে শেষ হয়, মিথাইল, ইথাইল। শেষ প্রশ্ন আজকের MCQ টেস্টে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, তাহলে 32 গ্রাম ওই গ্যাসের NTPতে আয়তন হবে
অপশন এ 11.2 লিটার, অপশন বি 22.4 লিটার, অপশন সি 44.8 লিটার, অপশন ডি 5.6 লিটার। ভালো করে দেখো, গ্যাসটির বাষ্প ঘনত্ব 8, তাহলে 32 গ্রাম ওই গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে? খুব সুন্দর একটি প্রশ্ন দিয়ে আজকের এমসিকিউ সেটটা শেষ হবে। বাষ্প ঘনত্ব 8 ভালো করে করো, দরকার হলে ভিডিওটা পজ করে নিয়ে তারপর দেখো। সঠিক উত্তর হবে 44.8 লিটার। বুঝিয়ে দিই, গ্যাসটির বাষ্প ঘনত্ব 8 হলে আণবিক গুরুত্ব কত হবে? 16। তাহলে 16 আণবিক গুরুত্ব যদি হয় তাহলে তার এনটিপিতে আয়তন তোমরা জানো, যার আণবিক ওজন যা হয় তার হয় সেটা 22.4 লিটার। তাহলে 16 যদি 22.4 লিটার আয়তন হয় তাহলে 32 গ্রামের কত হবে? 22.4 লিটারের ডবল, অর্থাৎ 44.8 লিটার। ওকে, তাহলে এইভাবে 15টি খুব সুন্দর সুন্দর এমসিকিউ নিয়ে আজকে সেট সাজিয়েছিলাম আমি। সেটা তোমরা এক্ষুনি টেস্ট দিলে, কে কত স্কোর করলে আমাকে একটু জানিও। আমি যেটা চাইছি, আমার মোটো যেটা, সেটা হলো প্রতি মুহূর্তে তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখা, যে কারণে পরপর আমি এগুলো আপলোড করছি, প্রতিদিন একটা করে তো করছি। তো যাই হোক, তোমরা তোমাদের স্কোর জানিও। আর আজকে রাত্রি 7টার সময় অবশ্যই প্রত্যেকে উপস্থিত থেকো। এবিটিএ টেস্ট পেপারটা সঙ্গে রেখো, কারণ পরপর সেখান থেকে সলভ হবে। অবশ্যই টেস্ট পেপারটা সঙ্গে রেখো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আজকে সন্ধ্যে 7টার সময়।